প্রফেসর আসাদ, যে প্রসঙ্গটি নিয়ে প্রফেসর শফিউলের সঙ্গে কথা বলছিলাম, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আমাদের মিডিয়া এই জিনিসগুলো প্রকাশ করছে না কেন? ইন্ডিয়াতে যে সাম্প্রদায়িকতার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে, এর মূল কারণ হচ্ছে গত 16 বছরে যে মিডিয়াগুলো প্রতিষ্ঠিত হয়েছে অধিকাংশই হচ্ছে ফেসিবাদের দোসর এবং তারা ওই প্রপাগান্ডা বিশ্বাসী। আপনি দেখবেন যে ইয়েলো জার্নালিজম বলতে একটা কথা আছে, এটা ইয়েলো জার্নালিজমের একটা লিমিট থাকে, সেই লিমিটটাও কিন্তু গত 16 বছর অতিক্রান্ত করে গেছে। আপনি দেখবেন সাংবাদিকদের নিয়ে, ব্যবসায়ীদের নিয়ে যখন আগের ফেসিবাদী সরকার পতনের আগ দিয়েও কথা বলেছে বা সংবাদ সম্মেলন করেছে, সেখানে পরিষ্কারভাবে তারা বলছে যে আপনি যা করবেন সব কিছুর আমরা আছি, আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত, সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, একটা প্রস্তুত আপনাকে সহায়তা করবার জন্য। ব্যবসায়ী বলছেন, মিডিয়া থেকে বলেছেন, নানাভাবে এই যে ফেসিবাদের দোসরে পরিণত হয়েছে 16 বছরে, তাদের কাছ থেকে আমরা এর চাইতে বেশি কিছু আশা করতে পারি না। আশা করব তখনই এটা ভেঙে দিতে হবে। প্রথম হচ্ছে যে রাষ্ট্রের একটা কিন্তু স্তম্ভ, এই স্তম্ভ হলো এই সাংবাদিকতা, কাজে গণমাধ্যম, ফোর্থ স্টেট বলা হয়, চতুর্থ স্তম্ভ বলা হয়। যদি তাই হয়, এই স্তম্ভ যদি নড়বড়ে থাকে, স্তম্ভে যদি মানে অসত্য হয়, মিথ্যার ব্যবসাদি করে তাদেরকে আগে সঠিকভাবে আনতে হবে। আমি মনে করি বর্তমান সরকার যেভাবে কাজ করছে এর মধ্যে এই গণমাধ্যমগুলো ধরে ধরে ঠিক করতে হবে, কারণ গণমাধ্যমে একটা শক্তিশালী একটা প্রক্রিয়া, যার মাধ্যমে জনমত তৈরি হয়, গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটার একটা প্রভাব থাকে। কাজে তাই যদি হয়, গণমাধ্যমকে আসলে গণমাধ্যমে পরিণত করতে হবে। আমরা 16 বছরে এই ফেসিবাদের যে চরিত্র দেখেছি, সেই চরিত্রের মধ্যে এই গণমাধ্যমে একটা বিশেষ ভূমিকা আছে। আপনি কি দেখেছেন যে কোনো গণমাধ্যমে বা কোনো সংবাদে, প্রিন্ট মিডিয়া হোক বা যে মিডিয়া হোক না কেন, আপনি দেখেছেন যে কোনো সাংবাদিক, আমি শ্রদ্ধা রেখে বলছি, অবশ্যই দু একজন লিখেছেন, কোনো গণমাধ্যম প্রচার করেছেন, কিন্তু সংখ্যাগত দিক থেকে যদি হিসাব করি তাহলে কয়টা সাংবাদিক পাবো অথবা গণমাধ্যম পাবো যে ওই সরকারকে বলেছিল যে আপনারা যা করছেন এটা মিথ্যে, যা করছেন এটা অসত্য, যা করছেন এটা আমাদের ঠিক নয়, অথবা আমাদের আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এই বিষয়গুলো। তো এটা তো কোনো সাংবাদিক বা কোনো গণমাধ্যমকে প্রচার করতে আমরা দেখিনি। কাজেই এই ধরনের সাংবাদিকতা, যে এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় এই সংবাদপত্র, এই গণমাধ্যম পরিচালিত হয়, সেখানে যদি দেশের বিরুদ্ধে কাজ করে, মানুষের যদি আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয়, তাহলে সেই গণমাধ্যম আমরা চাই না। সেই গণমাধ্যম প্রয়োজন মধ্যে বন্ধ করে দিতে হবে অথবা সংস্কার করতে হবে, এর কোনো বিকল্প আমরা দেখি না। আমি এখানে একটু যোগ করি, আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যথার্থ উনি বলেছেন যে গণমাধ্যম কীরকম দলকানা হয়। গণমাধ্যম কেন দলকানা হবে? গণমাধ্যম একটা ফোর্থ স্টেট হিসাবে স্বতন্ত্র তার অবস্থান থাকবে, গঠনমূলক সমালোচনা হবে। এই 5 তারিখের পরে আমরা দেখলাম জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি পালিয়ে যাচ্ছে। এটা জাতির জন্য দুর্ভাগ্য। এটা কেন হবে? তার মানে আমার কোনো মোরাল স্ট্রেংথ নাই যে আমি একটা সঠিক কাজ করেছি, আমি এই জাতির সামনে আমি দাঁড়িয়ে থাকতে পারছি। আমার অবস্থান কি? আমি প্রেস ক্লাবের প্রেসিডেন্টকে পালিয়ে যেতে দেখছি, প্রেস ক্লাবের সেক্রেটারিকে পালিয়ে যেতে দেখছি, তাদেরকে বর্ডারে আটকে রাখা হয়েছে। আবার এক সময় দেখতেছি যে ওনার অবয়ব, যে ন্যাচারাল অবয়ব ছিল, ওনারা সেটা চেঞ্জ করেছেন। মানে গণমাধ্যমের মতো কর্মী ছিল না, ওনারা হচ্ছে দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করছে। এই জায়গাটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। মসজিদের ইমাম যেখানে পালিয়ে যায়, জাতীয় মসজিদ, সেই জায়গায় আমরা বিচারপতিরা পালিয়ে যায়। পালানোর তো মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা হলো যে এই গণমাধ্যমগুলো যদি আসলে দেশের স্বার্থে কাজ না করে, তাহলে এই মিথ্যা অপপ্রচার শুধু আমাদের দেশের মধ্যেই তো বিভ্রান্তি তৈরি করে না। আমাদের অংশীজন যারা, তারা কিন্তু শুধু দেশে থাকে তা না, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের লোকজন আছে, তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। আমাদের রাষ্ট্রের যে বেসিক জিনিসগুলো আছে, নিড আছে, সেইটা না বলে আমরা অন্য দিকে মনোযোগ দেই। সবগুলো প্রক্রিয়া একটা রাষ্ট্রকে ব্যাহত করবার জন্য কাজ করে, সেই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখেছি যে যখন এরকম তথ্য অপপ্রচার হবে, তখন কিন্তু আমাদের যে সীমান্তের যে রাজনৈতিক বা ভৌগোলিক যে অবস্থানটা, সেই জায়গায় কিন্তু
যারা আমাদের শত্রু বা পার্শ্ববর্তী দেশ, তারা কিন্তু সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। কারণ কি, আপনার ঘরে যদি শান্তি না থাকে, আপনার ভাইয়ে ভাইয়ে যদি আপনি ঝগড়া করেন, তাহলে পার্শ্ববর্তী যারা প্রতিবেশী তারা কিন্তু এই সুযোগটা নিবে, এটা স্বাভাবিক। তো আমাদের দেশে তাই হয়েছে। এবং আপনি দেখবেন যে দেশপ্রেম আমাদের মধ্যে অনেকেরই আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় কোনো কোনো গোষ্ঠীর নেই। আমরা সংখ্যালঘু নির্যাতন বলছি, সংখ্যালঘু কি শুধু কোনো একটা সম্প্রদায়? বাংলাদেশে তো 50টির বেশি মানে মুসলমান ছাড়াও বা মুসলিম ছাড়াও আরও 50টির বেশি সম্প্রদায় আছে। আপনি কি দেখেছেন যে তাদের নির্যাতন হয়েছে? যদি আমি ধরেই নেই যে কোনো একটা বিশেষ সম্প্রদায়কে এরকম নির্যাতন শিকার হতে হয়েছে, তাহলে কেন হতে হয়েছে সেটাও তো আমাদের দেখতে হবে। কারণ আরও যে 50টি সম্প্রদায় আছে তারা তো নির্যাতিত হচ্ছে না, তারা তো আরও সংখ্যালঘু। সংখ্যালঘু মানে কি? ক্ষুদ্র নিগোষ্ঠী যাদের আমরা বলছি, তাদের এমন আছে যে তাদের সংখ্যা আছে মাত্র কয়েকশো, কিন্তু তাদের ওখানে তো কোনো নির্যাতন হচ্ছে না। তাহলে কিভাবে আমরা বলছি যে ঢালাওভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলেছে অথবা প্রতিনিয়ত হচ্ছে? এই ধরনের প্রপাগান্ডা আমাদের, মানে ওই জায়গাতে আরেকটা নেগেটিভ ডেভেলপ করার চেষ্টা, যে আসলে সংখ্যালঘু নাম দিয়ে একটা রাজনৈতিক মোড়কটাকে, ধর্মীয় মোড়কে নিয়ে এসে দেশকে অস্থিতিশীল করতে। কিন্তু একই সাথে যদি আমি আরেকটি তথ্য দিই আপনাদের, এই যে ভারতের কথা বললেন, একটা সাম্প্রদায়িক দেশ, এবং সবচেয়ে বলা হয়, এটা আমার আপনার কথা নয়, আপনি বিশ্ববিখ্যাত একজন মানুষ, ভারতেরই মানুষ, অমর্ত্য সেন, নোবেল বিজয়ী, তাই না? উনি বলছেন যে এই মোদী সরকার হিন্দুত্ববাদকে প্রমোট করছে, পরিষ্কার লিখেছেন, বিভিন্ন মিডিয়ায় বলেছেন। কারণ হিন্দুরাও কিন্তু অস্বীকার করে না, বিজেপি নিজেরাও বলে তারা হিন্দুত্ববাদ বলে, এবং হিন্দুত্ববাদ প্রচার করা এটা যে অন্যায় তাও আমি বলি না, কিন্তু যখন হিন্দুত্ববাদের নামে আপনি অন্যান্য যে সম্প্রদায় আছে, ধর্ম আছে, তাদেরকে যখন নির্যাতন করেন, সেটা সমস্যা। আমার ধর্ম তো আমি প্রচার করবো, এটা স্বাভাবিক, কিন্তু আপনি অন্য ধর্মকে তো আপনি ছোট করতে পারবেন অথবা নির্যাতিত করতে পারবেন মানুষকে, যেটা অমর্ত্য সেন পরিষ্কারভাবে বলেছে। কারণ কি, অমর্ত্য সেন নিজেই এই হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয়েছে।